সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো ইতিমধ্যে অবগত আছো যে আমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের অ্যাকাউন্টিং প্রশ্নের ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে একটা ক্লাস নেওয়ার কথা ছিল। তো তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আর পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু আমরা সবাই মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব, ততক্ষণ আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব আর শেয়ার করে দিব। তোমরা যারা 24 ব্যাচে আসো, বিশেষ করে ক্লাসটা তাদের জন্য, বাট 25 ব্যাচ 26 ব্যাচ যারা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে চাও, তোমরাও চাইলে ক্লাসটা করতে পারো। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব আর ক্লাসটা শেয়ার করে দিব। শেয়ার করলে কিন্তু পুরস্কার আছে, পার্সোনালি আমার পক্ষ থেকে পুরস্কার পাবা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব দ্রুত। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব। আমি একটু দেখি, তোমরা একটু কমেন্টে জানাও যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। একটু ভাইয়াকে কমেন্টে জানাও যে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু আজকে বুক সাজেশনও দিব তোমাদেরকে, যে অ্যাকাউন্টিং এর জন্য কোন বইটা পড়বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, ওইটাও কিন্তু দিব। দ্রুত একটু সবাই শেয়ার করে দাও, দেরি করা যাবে না। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব, সবাই দ্রুত একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। সবাই দ্রুত একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর সব ঠিকঠাক আছে কিনা একটু সবাই জানাও তো, সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতন। দ্রুত জানাও। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব, দ্রুত জানাও। জানাও দ্রুত দ্রুত। আমরা মূলত আজকে কি পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো আসছে ওইরকম কোন একটা সেশনের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা আজকে দেখার চেষ্টা করব যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিকস গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে ক্লাসটা হচ্ছে তোমরা যারা 25 কিংবা 26 ব্যাচের আসো, তোমরাও হচ্ছে জানবা হচ্ছে কোন টপিকস গুলো তোমরা এসিসি থেকে একটু গুরুত্বপূর্ণ, এসিসি থেকে একটু ভালো মতন পড়বা, এই জিনিসগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দাও আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ক্লাস কিন্তু দ্রুত শুরু করে দিব, একদম দ্রুত শুরু করে দিব। দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও। দ্রুত। আচ্ছা, যাই হোক, কয়েকদিন পরেই তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা হবে, খুব সম্ভবত 3 মাস বা তোমরা 3.5 মাস সময় পাবা। তো এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা কিভাবে হওয়া দরকার সেটা নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি বিগত সেশনের একটা প্রশ্ন আমরা সলভ করব, আর আমরা দেখব হচ্ছে কোন টপিকসটা বেশি থেকে প্রশ্ন আসতেছে, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আসো শুরু করি। শুরুতে আমরা একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। আমরা যে সেশনের প্রশ্নটা তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2022-23 সেশনের প্রশ্ন। তোমরা একটু জানাও তো প্রশ্নগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, একটু জানাও। অয়ন্তিক আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও তো প্রশ্ন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে আসলে তোমরা ধারণা পাবা যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কিভাবে সলভ করতে হবে। একটু জানাও দ্রুত, একটু দ্রুত জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দ্রুত জানান, দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত জানান। জি, সব ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা,
এখানে শুরুতে আমরা যে প্রশ্নটা দেখতেছি, আপনি একটু দেখেন তো প্রশ্নটার সাথে কেউ পরিচিত কিনা, প্রশ্নটার সাথে আপনারা পরিচিত কিনা। এই ধরনের প্রশ্ন, অবিরাম মজুত পণ্য পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্য দ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না। এই টপিকসটা আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। কেউ যদি আনসার পারেন একটু জানান তো, এই প্রশ্নটার সাথে আপনারা পরিচিত কিনা। কেউ যদি জানেন তাহলে জানাবেন অবশ্যই। 24-25 যে ব্যাচেরই হন না কেন সবার জন্য ক্লাস, সো একটু চেষ্টা করবেন সবাই হচ্ছে কি রেসপন্স করার। আর আমাদের পেইড বেসের যারা আছেন আপনারা কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতেছি। আমাদের পেইড বেসের যারা আছেন আমি কিন্তু আপনাদের কমেন্ট বক্স দেখতেছি, আপনারা কমেন্ট করেন। পেইড বেস থেকে কে কে আছেন দেখতেছি আপনাদের কমেন্টগুলা। হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, এই প্রশ্নটার সাথে আমরা কি পরিচিত একটু বলেন তো, যে অবিরাম মজুত পণ্য পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্য দ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না। আপনার কি পরিচিত এই প্রশ্নের সাথে? এগুলা কি একটু দেখি। এই যে অবিরাম মজুত পণ্য পদ্ধতি, এই জিনিসটা কি? মজুত পণ্য, মজুত পণ্য কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করার জন্য যে পণ্যটা আনে, অর্থাৎ যেটা কোনো বিক্রয় হয় নাই, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান আনে, এটা হচ্ছে মজুত পণ্য। এখন এই মজুত পণ্য দুইভাবে হিসাব রক্ষণ করা হয়। আমরা যদি একটু দেখি, মজুত পণ্য যে হিসাব রক্ষণ করে, এটা দুইভাবে হিসাব রক্ষণ করা হয়। মজুত পণ্য হিসাব রক্ষণ দুইভাবে করা হয়। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, তাহলে একসাথে ক্লাস করতে মজা হবে। তাহলে প্রথম যে পদ্ধতি, ওইটার নাম হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি। কালীন বা কালান্তিক পদ্ধতি। যারা ক্লাস করতেছেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা টপিকস আপনাদেরকে শিখাই দিতে, যাতে পরবর্তীতে আপনাদের বেসিকের সমস্যা না হয়। একটা পদ্ধতি হচ্ছে আমাদের কালীন বা কালান্তিক পদ্ধতি, আরেকটা মজুত পণ্য হিসাব রক্ষণের পদ্ধতির নাম হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। নিত্য বা আমাদের অবিরত। প্রশ্ন, মজুত পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। এখন জিনিসটা কি? কালীন বা কালান্তিক পদ্ধতি হচ্ছে আপনি যখন পণ্য কিনবেন তখন তারা ওই পণ্যটা ক্রয় হিসেবে দেখায়। আমরা সচরাচর যে ম্যাথ গুলা করি ওইখানে পণ্য ক্রয় করলে ক্রয় হিসেবে দেখায়, অর্থাৎ তারা সমাপনী মজুত পণ্য দেখায় হচ্ছে বছরে একবার। তারা সমাপনী মজুত পণ্য দেখায় কয়বার? অর্থাৎ শেষে শেষে সমাপনী মজুত পণ্য লিপিবদ্ধ করে। আর নিত্য বা অবিরত, নিত্য মানে কি? প্রতিনিয়ত। তার মানে তারা মজুত পণ্য দেখায় হচ্ছে প্রতিনিয়ত। কিরকম? ধরেন আমরা পণ্য ক্রয় করলাম, কি করলাম? পণ্য ক্রয় করলাম। ক্রয় করলে এই যে ক্রয়, পণ্য যে ক্রয় করছি তখন কালীন পদ্ধতিতে আমরা জাবেদা দিই সচরাচর। কি লিখি? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করলে আমরা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। নগদে কিনলে নগদান হিসাব ক্রেডিট। এরকমই তো আমরা সচরাচর কি দিই? জাবেদা দিই। কিন্তু এটা হচ্ছে কালীন পদ্ধতি। কেন? কারণ তারা সমাপনী মজুত পণ্য শেষে লিপিবদ্ধ করে, একবার লিপিবদ্ধ করে। কিন্তু আমাদের যেটা নিত্য বা অবিরত পদ্ধতি আছে, তারা কি বললাম? সমাপনী মজুত পণ্য প্রতিনিয়ত, অর্থাৎ লেনদেন সংগঠনের সাথে সাথে তারা কি করে? লিপিবদ্ধ করে। তাহলে আমরা যখন পণ্য ক্রয় করি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি নিত্য বা অবিরত পদ্ধতিতে মজুত পণ্য হিসাব রক্ষণ করে, তখন তারা সেটা জাবেদা দেখি জানেন। অর্থাৎ নিত্য বা অবিরত পদ্ধতিতে পণ্য ক্রয় করলে মজুত পণ্য কি হবে? বৃদ্ধি পাবে। মজুত পণ্য বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তারা কি করে? মজুত পণ্য হিসেবে লিখে মজুত পণ্য ডেবিট, নগদ বা পাওনাদার থেকে কিনলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, কালীন পদ্ধতিতে যখন আমরা পণ্য হিসাব লিপিবদ্ধ করতেছি, মজুত লিপিবদ্ধ করতেছি, তখন পণ্য ক্রয়কে আমরা ব্যয় হিসাবে দেখাইছি। একইভাবে নিত্য বা অবিরত মজুত পণ্যতে যখন আমরা পণ্য ক্রয়কে লিপিবদ্ধ করতেছি, তখন আমরা কি হিসেবে দেখাইছি? মজুত পণ্য সম্পদ হিসেবে বৃদ্ধি করে দেখাইছি। আশা করি নিত্য বা অবিরত মজুত জিনিসটা ক্লিয়ার। এখন নিত্য বা অবিরত মজুত পণ্যতে যেহেতু মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করি সবকিছু, ওই জন্য এখানে কি কি থাকে না? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয়, অর্থাৎ ক্রয় সংক্রান্ত সবকিছু আমরা মজুত হিসেবে লিখি।
ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন। ক্রয় পরিবহন অপর নাম আমরা সবাই জানি আন্ত পরিবহন। অর্থাৎ ক্রয় সংক্রান্ত সকল কিছুরা কি করে মজুত পণ্য হিসেবে লিখে। যেহেতু মজুত পণ্য হিসেবে লিখে এগুলা কি হয় না, থাকে না। যেহেতু মজুত পণ্য হিসেবে লিখে তার মানে কি ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন এগুলা থাকে না। একইভাবে কালীন বা কালান্তিক পদ্ধতিতে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ক্রয় বার্তা কিংবা ক্রয় বার্তা কিংবা ক্রয় পরিবহন থাকে। ক্রয় পরিবহন থাকে, ক্রয় পরিবহন থাকে। এখন আপনারা আমাকে আনসার দেন। নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে হিসাব ব্যবহার করা এমন একটি পণ্য দ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না? এখানে কি থাকে না? ক্রয় থাকে না, ক্রয় ফেরত থাকে না, ক্রয় বার্তা থাকে না, ক্রয় পরিবহন থাকে না। তাহলে আনসার কি হবে দেখি একটু কমেন্টে জানান তো। যদি এটা বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এটা বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, দ্রুত জানান। যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই থাকবেন মজুত পণ্য দিগন্ত পালিত। না, দিগন্ত পালিত কিসের? ফাতেমা পুষ্পমি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু জানাও তো। রাইসা বলছেন বি, ক্রয় ফেরত। দেখি বাকিরা জানান। এই প্রশ্নটা যদি বুঝে থাকেন তাইলে জানান, আমি আপনাদের আনসারের জন্য ওয়েট করতেছি। কিন্তু এটা যদি বুঝে থাকেন জানান। আমি কিন্তু বুঝাই দিছি, এই যে নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে ক্রয় থাকে না, ক্রয় ফেরত থাকে না, ক্রয় বার্তা থাকে না, ক্রয় পরিবহন থাকে না। এখন আমরা এখানে কোনটা পাচ্ছি? ক্রয় ফেরত থাকে না। তাহলে আনসার হচ্ছে বি। রাইসা মনে হয় আনসার দিচ্ছেন, ভেরি গুড। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ক্লিয়ার কিনা একটু জানান তো, সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার, এই জিনিসটা কমেন্ট করেন। ক্লিয়ার এই জিনিসটা, এই জিনিসটা একটু কমেন্ট করেন। ক্লিয়ার কিনা এই জিনিসটা একটু কমেন্ট করেন। ক্লিয়ার কিনা এই জিনিসটা একটু কমেন্ট করেন, আমি কিন্তু দেখতেছি। একজন কিন্তু আনসার দিয়েছেন, রাইসা, ভেরি গুড। আমাদের পেইড বেসে যারা আছেন তারা আনসার করতেছেন, সাবাস। আপনাদের রেসপন্স দেখে ভালো লাগতেছে। দেখি কমেন্ট করেন, দ্রুত দ্রুত কমেন্ট করেন। এটা বুঝছেন কিনা জানান। শুধু তো আনসার পারলে হবে না, এই ব্যাখ্যাটা, এই জিনিসটা পারেন কিনা, এখন ক্লিয়ার কিনা যে মজুত পণ্য কিভাবে হিসাব রক্ষণ হয়, কোন পদ্ধতিতে কি হয়, এই জিনিসটা ক্লিয়ার কিনা। না বুঝলে বলেন, আমি এই টপিকটা আবার ক্লিয়ার করব। আপনারা আমাকে জানান যে এটা একটু ক্লিয়ার কিনা, দ্রুত জানান তো। আশা করি আপনাদের ক্লিয়ার। আসেন পরের প্রশ্নটায় কি আছে। এর পরের প্রশ্ন একটু পড়েন আপনারা, দেখেন তো পারেন কিনা। পরের প্রশ্ন বলতেছে, রাসনা কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যে 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি, অর্থাৎ একটা শেয়ারে সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের এই প্রশ্নটাতে, এই প্রশ্নটা একটু ভুল ছিল। এই প্রশ্নটা একটু ভুল ছিল কেন, এটা একটু আপনারা নিজেরাই পারবেন। কোম্পানি মূলত কি করে, বা কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়ার আগে তারা সবার শুরুতে কাদের টাকা দিতে হয়? আমাদের ঋণ কিনলে, ঋণ নিলে ঋণের সুদের টাকা দিতে হয় সবার শুরুতে। আপনি ঋণ নিলে ব্যবসা প্রতিষ্ঠানে এদের লাভ হোক আর ক্ষতি হোক, লসে হোক, আপনার কিন্তু প্রতি মাসে সুদ, সবসময় সুদ দিয়ে দিতে হবে। ঋণের সুদ মাস্ট দিয়ে দিতে হবে। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলা সবার শুরুতে কিন্তু ঋণের সুদ পরিশোধ করে। তাইলে আমাদের টাকা বন্টনের সময় খেয়াল রাখতে হবে সবার শুরুতে ঋণের সুদ। ঋণের সুদ দেওয়ার পরে এরপর আমরা যেটা দিই সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারদের লভ্যাংশ। কেন? আপনারা যারা অগ্রাধিকার শেয়ার সম্পর্কে পড়ছেন তারা জানেন তাদের নির্দিষ্ট হারে লভ্যাংশ কি করতে হয়? প্রদান করতে হয়। তাহলে ঋণের সুদের পর আমরা কি দিব? অগ্রাধিকার লভ্যাংশ। এটা অবশ্যই দিতে হবে। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের
লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। এটার পরে যেটা দিয়ে আমরা, সেটা হচ্ছে এই সিকোয়েন্সটা অবশ্যই মাথায় রাখবেন। সাধারণ শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার। দেখেন তাহলে ঋণের সুদ, অগ্রাধিকার, লভ্যাংশ, এরপর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। এরপরে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে আপনার একটা প্রকারভেদ জানেন, বিলম্বিত শেয়ার। কেউ কি জানেন বিলম্বিত শেয়ার কি? বিলম্বিত শেয়ার কি কেউ কি জানেন? জানলে একটু কমেন্ট বক্সে জানান তো বিলম্বিত শেয়ার কি। সবার শেষে পাই হচ্ছে বিলম্বিত শেয়াররা, টাকা সবার শেষে পাই কে? বিলম্বিত শেয়ার হোল্ডাররা। বিলম্বিত শেয়ার হোল্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠান শুরুতে যারা পরিচালনা, মানে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে, তারা কিছু প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা দেয়, ওই টাকার বিপরীতে যারা যে শেয়ার গুলা নেয় ওটা হচ্ছে বিলম্বিত শেয়ার। এটা সাধারণ শেয়ার হোল্ডার শেয়ারের একটা অংশ। তো এখন দেখেন এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে, একটা কোম্পানি সে ঋণ নিছিল 10% হারে 1 লক্ষ টাকা, এরপরে 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের সে 50,000 সাধারণ শেয়ার ছিল তার। যদি কোম্পানির নেট মুনাফা, এখন নেট মুনাফা হচ্ছে আমাদের, দেখেন একটু এই প্রশ্নটা কেন বিতর্কিত বলছি একটু পরে বুঝবেন, 1,59,000 টাকা। এখন নেট মুনাফা থেকে সবার আগে কাদের টাকা পরিশোধ করতে হবে আপনার একটু জানান তো। আমরা সচরাচর টাকা থেকে কাদের টাকা সবার আগে পরিশোধ করতে হয় বলছি, একটু জানান তো কমেন্টে। কার টাকা সবার আগে পরিশোধ করতে হয় দ্রুত জানান। কার টাকা সবার আগে পরিশোধ করতে হয় দ্রুত জানান। আসসালামু আলাইকুম, আপনারা কমেন্ট করেন দ্রুত। টাকা কারটা সবার আগে পরিশোধ করতে হয় দ্রুত জানান। একটু আগে আপনাদেরকে বললাম এই যে ঋণের সুদ, দেন হচ্ছে আমরা অগ্রাধিকার লভ্যাংশ, সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, এরপরে হচ্ছে বিলম্বিত শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা আমাদের কি করতে হয়? প্রদান করতে হয়। এখন আপনারা বলেন কার টাকাটা পরিশোধ করতে হবে এখানের মধ্যে? কেউ যদি জানেন জানান দ্রুত, দ্রুত জানান। কেউ যদি জানেন দ্রুত জানান, আমি ওয়েট করতেছি আপনাদের কমেন্টের জন্য, দ্রুত জানান। দ্রুত জানান। দ্রুত জানান, আমি কিন্তু ওয়েট করতেছি আপনাদের কমেন্টের জন্য। অগ্রাধিকার না না, সুনিয়া ইসলাম রিয়া ভালো করে খেয়াল করেন। প্রথমে এমনি সচরাচর কি হয়, এমনি নর্মাল টাকা থেকে কিন্তু সবার আগে ঋণের সুদের টাকা দিতে হবে, এরপর অগ্রাধিকার শেয়ার, এরপরে সাধারণ শেয়ার, এরপরে বিলম্বিত শেয়ার। রাহাতুল রাইসা ঋণপত্রের সুদ, এক্স্যাক্টলি। এখন ঋণপত্রের সুদ আমরা কোম্পানির টাকা থেকে দিই, ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করবেন, আমাকে কি দেওয়া আছে? কোম্পানির নেট মুনাফা দেওয়া আছে। নেট মুনাফা থেকে কি সুদ বাদ যাবে? কারণ নেট মুনাফা বের হওয়ার সময় অপরিচালন ব্যয়তে কিন্তু ঋণের সুদ আমরা দেখাই ফেলছি। চিন্তা করি দেখেন তো, ঋণের সুদ বাদ দিয়েই কিন্তু নেট মুনাফা বের হয়েছে, তার মানে অটোমেটিক এই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ঋণের সুদ দিয়ে দিছে। এটা হচ্ছে ঋণের সুদ দেওয়ার পরবর্তী টাকা 1,59,000 টাকা। তা এরপর আমরা কাদের টাকা দিব? অগ্রাধিকার লভ্যাংশ। অগ্রাধিকার লভ্যাংশ কত? 12% হারে 2 লক্ষ টাকা। তাহলে 12% 2 লক্ষ টাকা, 12 × 24, তারা পাবে হচ্ছে মূলত 24,000 টাকা। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যদি 24,000 টাকা দিয়ে দিই, তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা বাকি টাকা পাবে। তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা বাকি কত টাকা পাচ্ছে? 1,35,000 টাকা। তো আপনাদের কমেন্ট একটু দেখি, দাঁড়ান। সুনিয়া ইসলাম এটা কি বুঝছেন? ঋণের এই ম্যাথের ক্ষেত্রে হয়তো ঋণের সুদ আসে না, এমন সচরাচর সবার আগে কার টাকা পরিশোধ করতে হয় বললাম? সবার আগে কার টাকা ঋণের সুদ পরিশোধ করতে হয় আমাদের। কারণ আপনি ধরেন একটা ঋণ নিছেন, এখন ঋণ নেওয়ার পরে ওই ঋণের টাকাটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হোক আর ক্ষতি হোক আপনার কিন্তু পরিশোধ করতেই হবে। কারণ আপনি ঋণের টাকা পরিশোধ না করলে আপনার পুরো তো দেখবে না, ঋণদাতা দেখবে না আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এরপর আপনার কার টাকা দিতে হবে?
অগ্রাধিকার শেয়ারদের টাকা। কেন? কারণ অগ্রাধিকার শেয়ারদের টাকা আপনি বলেই দিচ্ছেন লভ্যাংশ নির্দিষ্ট, লাভ হইলেও দিতে হবে, না হইলেও দিতে হবে। এরপর যদি টাকা বাঁচে থাকে এটা সাধারণ শেয়ার হোল্ডাররা পায়, সবার শেষে বিলম্বিত শেয়ার হোল্ডার যারা আছে আমাদের তারা পাবে। আশা করি ক্লিয়ার। এখন দেখেন তো এই মেথের ক্ষেত্রে ঋণের সুদ কেন বাদ দিই নাই এখান থেকে, কারণ হচ্ছে ঋণের সুদ বাদ দেওয়ার পরেই কিন্তু নিট মুনাফা আমরা কি করি, নির্ণয় করি। ঋণের সুদ বাদ দেওয়ার পরেই কিন্তু আমরা নিট মুনাফা নির্ণয় করি। তো এখন একটু দেখেন এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কত পাবে, 12% হারে 2 লক্ষ টাকা, তার মানে 12 দুগুণ 24,000 টাকা অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পাবে। তাদের টাকাটা কিন্তু একদম নির্দিষ্ট থাকে। সর্বশেষ যেটা আছে এখানে আমাদের 1,35,000 টাকা, এটা কারা পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। সাধারণ শেয়ার হোল্ডাররা তাহলে কত পাবে, আমার 1,35,000 টাকা সাধারণ শেয়ার হোল্ডার। কিন্তু আমাকে কিন্তু প্রশ্নে এটা চাই নাই, প্রশ্নে চাইছে কি দেখেন, শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পাবে, শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পাবে। আমি কিন্তু ক্লাসের মাঝখানে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা বলবো। সো যারা ক্লাস মনোযোগ দিয়ে করতেছেন না সাবধান, এই জিনিসটা মিস করে যাবেন তখন। তো শেয়ার প্রতি কত লভ্যাংশ পাবে, তাহলে কত, আমার সাধারণ শেয়ার টোটাল পাচ্ছি হচ্ছে 1,35,000 টাকা, কিন্তু আমার সাধারণ শেয়ার সংখ্যা কত, 50,000 টাকা। আমার সাধারণ শেয়ার সংখ্যা হচ্ছে কত, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা দিয়ে এখন শেয়ার প্রতি কত হবে, কেমনে বাইর করবো বলেন, ভাগ করতে হবে। তাহলে 1,35,000 ভাগ করেন, আমি 50,000 শেয়ারের জন্য যদি পাই 1,35,000 টাকা, তাহলে শেয়ার প্রতি কত হবে, 1,35,000 ডিভাইডেড বাই 50,000। আনসার আসে হচ্ছে আপনার, কাটাকাটি করলে কত হয়, 2.70 এরকম আসবে, 2.70। এখন আমি একটু আগে বলছিলাম এই প্রশ্নটা কেন বিতর্কিত, দেখেন এখানে কিন্তু আনসারটা নাই। এই প্রশ্নটা আমি বিতর্কিত এই জন্য বলছি, এখানে 2.70 আনসারটা নাই। আপনার একটু দেখেন তো, 2.70 আনসারটা কিন্তু নাই, ভালো করে দেখেন। কিন্তু এখন অনেকেরই তো এইবারে কি হয়েছে, 12টা অ্যাকাউন্টিং হয়েছে, তো তাদের মতো রেজাল্টটা তারা যখন দেখলাম, যে তাদের থেকে জিজ্ঞেস করলাম যে মানে 2 নাম্বার এটা আসলে কি হবে, তারা কিরকম দাগাইছিল। তো যদি কোনো পরীক্ষায় আসে আমরা এই নিয়মে ম্যাথটা করব, এই নিয়মে ম্যাথটা করব, বাট ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নটা আনসার নিছে হচ্ছে বি নাম্বারটা। কিভাবে, তারা কি করলো, এখানে ঋণের এই যে সুদ, কই ঋণের সুদটাকে তারা, আমরা তো জানি ঋণের সুদ বাদ দিয়ে নিট মুনাফা বের হয়, তারা কিন্তু এটা আবার বাদ দিছে, যেটা কিন্তু উচিত নিয়ম না, ভুল। অর্থাৎ তারা যেটা করছে 1,59,000 টাকা থেকে ঋণের সুদ কত 10%, 1,10,000 টাকা। এরপর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কত পাবে, 24,000 টাকা। তাহলে তাকে কত, 1,25,000 টাকা। তারা হচ্ছে মূলত এটাকেই 50,000 দিয়ে ভাগ দিছে। তখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2.50 টাকা, এন্ড তারা এটাকে আনসার হিসেবে নিছিল, বাট এটা রং ওয়ে, এটা ভুল। তো আপনাদের পরীক্ষায় যদি আসে অবশ্যই এই পদ্ধতিতে আপনার অ্যাপ্লাই করতে হবে। কারণ দেখেন এই যে ঋণের সুদ, এটা তো আপনি বাদ দিয়েই নেট মুনাফা বের করছেন। এর নেট মুনাফার টাকা বন্টন সংক্রান্ত জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে জানান আপনারা। নেট মুনাফার টাকা বন্টন সংক্রান্ত জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে জানান দ্রুত। নেট মুনাফার টাকা বন্টন সংক্রান্ত হিসাব ক্লিয়ার কিনা আমাকে জানান। ফেড বেসে যারা আছেন তারা দ্রুত কমেন্ট করেন দেখি। জি ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি। আশা করি ক্লিয়ার। জি ভাইয়া বুঝছি, ও হ্যাঁ সাবাস। বাকিরা বুঝছেন কিনা একটু জানান, শুধু একজন দুজনই কমেন্ট করতেছেন, লাইভে তো অনেকজনকে দেখতেছি। হিসাব ক্লিয়ার কিনা আমাকে জানান, দ্রুত জানান তো একটু দেখি। যারা বাকিরা জানান না, শুধু একজনেরই কি ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার কিনা জানান দ্রুত। আসেন পরেরটা দেখি। আমরা আবারও বলতেছি, আমরা কিন্তু শেষে কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে এই জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তবে আগে কিভাবে সলিউশন করতে হয় এই জিনিসটা একটু আপনারা দেখেন, এরপরে দেখাবো। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। এরপরে যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী নাম আমাদের যে চ্যাপ্টারটা আছে
এখান থেকে, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। কি বলছে দেখেন, পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল। এই প্রশ্নটা অনেকেই ভুল করছিল শুধুমাত্র ভাষাগত একটা জটিলতার কারণে। দেখেন তো, পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল 1790 টাকা। আপনারা যারা ব্যাংক সমন্বয় বিবরণী করছেন তারা জানেন ব্যাংক বহি মানে পাস বই। পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক। তাহলে ব্যাংক বহি মানে আমরা জানি পাস বই। আপনারা একটু এদিকে তাকান, ব্যাংক বহি, ব্যাংক বহি মানে কি বললাম? পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক। অর্থাৎ এটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে প্রস্তুত হবে। এরপরে দেখেন 1790 টাকা ডেবিট। প্রশ্ন জানতে চাইছে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হবে। এখন এই জায়গায় ভাষাগত জটিলতা যেটা ছিল সেটা হচ্ছে এখানে মূলত আমরা যে উভয় জের পদ্ধতিতে ব্যাংকের সংশোধিত জের নির্ণয় করি ওই জিনিসটাই জানতে চাইছে। নাহলে দেখেন প্রশ্নের শুরুতে দেওয়া আছে ব্যাংকের জের, ব্যাংকের জেরই কিন্তু দেওয়া আছে এখানে। একইভাবে পরেও জানতে চাইছে ব্যাংকের জের, এই যে ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স, তার মানে এখানে ব্যাংক বইয়ের বা পাস বইয়ের সংশোধিত জের কত হবে সেটা আমাদের কি করতে হয়েছে, মানে জিজ্ঞেস করছে, জানতে চাচ্ছে। তো দেখেন কেমনে নির্ণয় করি আমরা। ব্যাংক বই, ধরেন এটা একটা ব্যাংক বই, এটা হচ্ছে ডেবিট, এই পাশকে আমরা ধরে নিলাম ডেবিট, এই পাশকে আমরা ধরে নিলাম ক্রেডিট। এখন আমাদের ম্যাথেই দেওয়া আছে কি দেখেন, ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল 1790 টাকা, যেটা ছিল ডেবিট জের। তাহলে আমরা ডেবিট জেরে বসাইলাম 1790 টাকা, একদম দেখে দেখে। এরপরে বলছে ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে এখনো 1040 টাকার একটি চেক, 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। আপনারা যারা ব্যাংক সমন্বয় করছেন তারা জানেন চেক ব্যাংক উপস্থাপন হয় নাই, এটার অপর নাম হচ্ছে বকেয়া চেক। এই জিনিসটা কি আপনারা কি জানেন? বকেয়া চেক, বকেয়া চেক হচ্ছে আপনি আপনার দেনাদারকে টাকা দিবেন, আপনার দেনাদার আপনি আপনার পাওনাদারকে টাকা দিবেন, আপনার পাওনাদার ওই চেকটা এখনো জমা দেয় নাই, কিন্তু আপনি নগদান বই থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আপনি কি ব্যাংকের বই থেকে এখনো বাদ দিয়েছেন? যেহেতু উপস্থাপন হয় নাই, ব্যাংক কি করে নাই? বাদ দেয় নাই। তাহলে ব্যাংক কি করবে? উপস্থাপন করবে। এখন উপস্থাপন করলে কি হয়? অর্থাৎ টাকাটা দিয়ে দিবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে। তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমা মানে আপনার দৃষ্টিকোণ থেকে সম্পদ হ্রাস, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি? আপনার যেটা অ্যামাউন্টের টাকা ব্যাংক জমা, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু চলতি দায়, কারণ আপনার টাকা ব্যাংকের কাছে আছে, আপনার দৃষ্টিতে সম্পদ, ব্যাংকের দৃষ্টিতে এটা কি? দায়। তো এখন এই টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনার পাওনাদারকে ব্যাংক টাকা দিয়ে দেয়, তাহলে ব্যাংকের কি হ্রাস পাবে? দায় হ্রাস পাবে। দায় হ্রাস পাওয়া মানে কি? ডেবিট। তার মানে এটা ব্যাংক কি করবে? দায় হ্রাস করবে, ডেবিট করবে। 1040 টাকা ডেবিট। এরপরে বললো 820 টাকার একটি আমানত ক্রেডিট করে নিন। আপনি একটা কিছু আমানত জমা দিচ্ছেন, তো ব্যাংক এটা কি করবে? আমানত জমা দিলে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে, আপনার জন্য সম্পদ বৃদ্ধি। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা ব্যাংকের জন্য কি বৃদ্ধি? দায় বৃদ্ধি। তো দায় বৃদ্ধি পেলে ব্যাংক ক্রেডিট করে, তো এখানে ক্রেডিট করে নাই, তাহলে এখন ক্রেডিট করে দিব 820। তাহলে আবার ক্যালকুলেশন করেন ভুলের পরিমাণ কত, যোগ করলে হচ্ছে 30, এখন এটা যদি বাদ দিই তাহলে কত হয়? 2110 টাকা ডেবিট জের হবে। 2110 টাকা, যেহেতু ডেবিট পাস করো তাহলে 2110 টাকা ডেবিট জের হবে। ক্লিয়ার কিনা? দ্রুত জানান ক্লিয়ার কিনা, দ্রুত জানান ক্লিয়ার কিনা, দ্রুত জানান তো কমেন্ট করে ক্লিয়ার কিনা, দ্রুত জানান ক্লিয়ার কিনা, স্যার দ্রুত জানান তো কমেন্ট করে ক্লিয়ার। আশা করতেছি সবার ক্লিয়ার। দ্রুত জানান, দ্রুত, ক্লিয়ার, ভেরি গুড। আসেন পরেরটাতে যাই। পরের প্রশ্নটা দেখেন পারেন কিনা কেউ, যদি পারেন কমেন্ট করেন, না পারলে তো আসি ভাইয়া বুঝা দেওয়ার জন্য। পরের প্রশ্নটা ছিল হচ্ছে নিচের কোনটি করণিক ভুল নয়? নিচের কোনটি করণিক ভুল নয়? নীতিগত ভুল, পূরক ভুল, বাদ পড়ার ভুল, লিখনের ভুল। নিচের কোনটি করণিক ভুল নয়? কেউ কি পারেন? এখন ভুল বললে আমাদের কার কথা মনে পড়ে জানেন? রেওয়া মিল। এই প্রশ্নটা হচ্ছে রেওয়া মিল থেকে। তো ভুল হচ্ছে মূলত দুই প্রকার। তাহলে রেওয়া মিলে ভুল, আমরা রেওয়া মিলে যে ভুল সংশোধনী পাঠটা পড়ি, এখানে ভুল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে
একতরফা ভুল, একতরফা ভুল। আরেকটা যে ভুল পাই আমরা সেটা হচ্ছে দুতরফা ভুল। একতরফা ভুল মানে একটা হিসাবের ভুল, আর দুতরফা ভুল মানে দুতরফা ভুল। একতরফা ভুল মিল ধরা পড়ে, যার কারণে আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে কি করি, সংশোধন করি। পরীক্ষায় আসবে একতরফা ভুল কিসের মাধ্যমে সংশোধন করা হয়, তাহলে আনসার দিবেন অনিশ্চিত হিসাবের মাধ্যমে। এই দুতরফা ভুলের আবার কয়েকটা প্রকারভেদ আছে। এর মধ্যে প্রথম যে প্রকারভেদ ওইটার নাম হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল, দুতরফা ভুলের প্রথম যে ভুল ওইটার নাম হচ্ছে নীতিগত ভুল। এরপরে যেটা আছে ওইটার নাম হচ্ছে বেদাকিলার ভুল, বেদাকিলার ভুল। এরপরে যেটা আছে ওইটার নাম হচ্ছে লিকার ভুল। এরপরে যেটা আছে ওইটার নাম হচ্ছে বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল। এবং সবার শেষ হচ্ছে পূরক বা পরিপূরক ভুল। পরিপূরক ভুল। তাহলে কি বললাম, অমিলের ভুল দুই প্রকার, একটা হচ্ছে একতরফা ভুল আর একটা হচ্ছে দুতরফা ভুল। দুতরফা ভুলের মধ্যে আছে আমাদের নীতিগত ভুল, বেদাকিলার ভুল, লিকার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। এর মধ্যে নীতিগত ভুল ছাড়া বাকি যে তিনটা চারটা ভুল আছে আমাদের, এই যে এটা 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 এটা, এগুলাকে বলা হয়, এগুলাকে কি বলা হয়, করণিক ভুল। এগুলাকে বলা হয় হচ্ছে করণিক ভুল। করণিক ভুল, এগুলাকে বলা হয় করণিক ভুল। তাহলে এখন প্রশ্ন, নিচের কোনটি করণিক ভুল নয়? আমরা অনেক সময় সলিউশন করার সময় নয় গুলা খেয়াল করি না, সাবধান, খেয়াল করতে হবে নিচের কোনটি করণিক ভুল নয়। এখন দেখেন তো, করণিক ভুলের মধ্যে আছে বেদাকিলার ভুল, তাহলে এটা আনসার হবে না, কারণ এটা করণিক ভুলের মধ্যে আছে। লিকার ভুল, এটাও আনসার নয়, কারণ এটা করণিক ভুলের মধ্যে আছে। এরপর আছে বাদ পড়ার ভুল, এটাও আনসার নয়, কারণ এটা করণিক ভুলের মধ্যে আছে। সরি, ভুল লিখলাম। এরপর হচ্ছে পরিপূরক ভুল, এটাও নয়। তাহলে করণিক ভুলের মধ্যে নাই কোনটা, দুতরফা ভুল বা একতরফা ভুল। দুতরফা ভুলের নীতিগত ভুলটা করণিক ভুলের মধ্যে নাই, তাহলে আনসার হবে নীতিগত ভুল। বুঝছেন কিনা জানান, বুঝছেন কিনা? অয়ন্তিকা হোম ক্লিয়ার, সাবাস, দ্রুত সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, তাহলে আমি এটা জানাই দিতাম আপনাদেরকে কোন টপিকসটা ইম্পর্টেন্ট, বিষয়টা জানাই দিব, অবশ্যই জানাই দিব কোন জায়গা থেকে অ্যাকাউন্টিং এর কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস এই প্রশ্নটা সমাধান শেষে আমরা জানাই দিব। অগ্রাধিকার ক্লিয়ার, ক্লিয়ার, হোম ক্লিয়ার, ক ক ক, ভেরি গুড। হ্যাঁ, ক নীতিগত ভুল। আশা করতেছি সবার ক্লিয়ার। আসেন এরপরে যাই। এরপরে এই প্রশ্নটা দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের অবশ্যই থেকে, কোন চ্যাপ্টার থেকে, অবশ্যই থেকে। 4 বছর পূর্বে, প্রশ্ন আগে এটা দেখেন, এটা হচ্ছে মূলত সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করা। তো বললো যে 4 বছর পূর্বে রূপম ট্রেডার্স, এখানে এই প্রশ্নের ট্রাম কার্ড কি জানেন, এই যে 4 বছর, এটা খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় প্রশ্ন পড়ার সময় এই জিনিসটা খেয়াল করি না। 4 বছর পূর্বে রূপম ট্রেডার্সের 1000 টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে। রূপম ট্রেডার্স 4 বছর পূর্বে 1000 টাকা ব্যয়ে একটা কি করে, যন্ত্র ক্রয় করে। তাহলে যে সম্পত্তির অর্জন মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, যার আয়ুষ্কাল 5 বছর। আয়ুষ্কাল মানে এর মেয়াদ হচ্ছে 5 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য ছিল, ভগ্নাবশেষ মূল্য ছিল 5000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 5000 টাকা, এগুলো খেয়াল করতে হবে। অনুমান করা হয় সেই থেকে এটিকে সরলরৈখিক পদ্ধতি, কোন পদ্ধতিতে অবশ্যই ধরে, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। এটি আজ মানে আজকের দিনে যদি 30,000 টাকায় বিক্রয় করা হয়, 30,000 টাকায়, এটা কি বিক্রয় মূল্য, আজকের দিনের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় থেকে কত লাভ বা ক্ষতি হবে। এখন সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির সূত্রটা কি আমরা কি জানি? না জানলে একটু লিখেন, কেউ যদি না জানেন লিখেন। প্রথমে যেটা হয়, সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য। সম্পত্তির
অর্জন মূল্য বা ক্রয় মূল্য। এখান থেকে আমরা বাদ দিই হচ্ছে বাদ পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। এখন পুঞ্জীভূত অবচয় মানে সম্পত্তি একটা কিনলেন, এটা তো ক্রয় মূল্য। এখন পুঞ্জীভূত অবচয়টা কি? পুঞ্জীভূত অবচয়টা হচ্ছে আমি সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে যেদিন থেকে ব্যবহার করতেছি ওই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কতটুকু অবচয় হইল, সব অবচয়ের সমষ্টিকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। এই সম্পত্তির অর্জন মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবচয় কি দিই, বাদ দিই, যেটা বের হয় সেটা হচ্ছে বহিঃমূল্য। বহিঃমূল্য অথবা এটাকে বলা হয় ইংরেজিতে বুক ভ্যালু, অথবা এটাকে বলা হয় পুস্তক মূল্য। সহজ কথায় আপনারা মনে রাখতে পারেন বহিঃমূল্য মানে হচ্ছে সম্পত্তির আজকের মূল্য। অর্থাৎ আজকের দিনে আমি পুঞ্জীভূত অবস্থায় বাদ দিয়ে দিছি মানে কি, আমি যতটুকু ব্যবহার করলাম ততটুকু বাদ দিয়ে দিছি। আমি তাহলে একটা সম্পত্তি 1 কোটি টাকা সম্পত্তি হতে পারে, আমি 50,000 টাকা ব্যবহার করে ফেললাম, তো যতটুকু পর্যন্ত ব্যবহার করে ফেলছি এটাই হচ্ছে কি আজকের মূল্য। ব্যাটারি চেঞ্জ করেন তো যতটুকু পর্যন্ত আমি কি করে ফেললাম, ব্যবহার করে ফেললাম, ততটুকু পর্যন্ত হচ্ছে সম্পত্তির আজকের মূল্য। এখন এই সম্পত্তিটা কত বছর পূর্বে কিনলাম আমি, 4 বছর পূর্বে। এখন একটা সম্পত্তি 4 বছর পূর্বে কিনলাম, ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল ছিল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তাহলে বাৎসরিক অবচয় কত দেখি বলেন তো, বাৎসরিক অবচয় কত বলেন? ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় সূত্র কি জানা আছে আপনাদের? যদি জানা না থাকে বলেন, তাহলে আমি দেখাই দিব। দেখি এটার অবচয় নির্ণয় করতে পারেন কিনা। উপরের দেওয়ার তত্ত্ব অনুসারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে, এটার অবচয় কত হবে অবশ্যই জানাই দিব। বুঝছি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কিভাবে করতে হয় বলেন, জানলে বলেন, দ্রুত বলেন। কেউ যদি জানেন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ণয় করতে হয় পারলে বলেন দ্রুত। কত হবে এটা বলেন, পারবেন না কেউ। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে হয় আসেন দেখাই দিচ্ছি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অর্থাৎ আমি একটু এদিকে লিখে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অবচয় সমান সরলরৈখিক পদ্ধতিতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোন পদ্ধতি বলছে, এটা খেয়াল রাখতে হবে। অবচয় সমান ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা এসবি দিয়ে প্রকাশ করি। ভগ্নাবশেষ মূল্যের আরো কিছু নাম আছে, অবশিষ্ট মূল্য, ধ্বংসাবশেষ মূল্য অথবা অনুমিত বিক্রয় মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন আমার এই সম্পত্তির অর্জন মূল্য কত ছিল, 1 লক্ষ টাকা, তাহলে আমি লিখলাম 1 লক্ষ টাকা, ইজিলি বসাই দিলাম 1 লক্ষ টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত, এই যে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বসাইলাম। আয়ুষ্কাল কত ছিল, 5 বছর, তাহলে 5 বছর বসাইলাম, তাহলে আসে হচ্ছে 95,000 ডিভাইডেড বাই 5, 517 না, তাহলে হচ্ছে 1995, তাহলে হয় আসে হচ্ছে 19,000 টাকা। 1 বছরের অবচয় 19,000 টাকা, এই সম্পত্তির 1 বছরের অবচয় 19,000 টাকা। তাইলে দেখেন সম্পত্তির অর্জন মূল্য ছিল 1 লক্ষ টাকা, এই সম্পত্তির অর্জন মূল্য ছিল 1 লক্ষ টাকা, বসাইলাম। পুঞ্জীভূত অবস্থায় কত হবে বলছে, 4 বছর পূর্বে কিনছি, তার মানে আজকের দিনে বিক্রি করতেছি, তার মানে এটা 4 বছর পর্যন্ত ব্যবহার হয়েছে। তাহলে 1 বছর 19,000 টাকা হইলে 4 বছরে কত হয় বলেন, 19,000 গুণ 4 কত হয় বলেন। ফাতেমা পুষ্প আমি 19,000 লিখছেন, বাট 4 বছরে কত হবে, এটা তো 1 বছরের অবচয়। দেখি কমেন্ট করেন, 1 বছরে যদি 19,000 হয় 4 বছরে কত হবে,
4 বছর হবে হচ্ছে ৭৬,০০০ টাকা। তাহলে আপনার সম্পত্তিটার আজকের মূল্য কত? আমি ১ লক্ষ টাকা দিয়ে একটা সম্পত্তি কিনছি, আজকে পর্যন্ত অবশ্যই হয়েছে ৭৬,০০০ টাকা। তাহলে ওই সম্পত্তির আজকের মূল্য কত? আমার কাছে অবশিষ্ট আছে কত টাকা? ২৪,০০০ টাকা। এটাকে বলা হয় বহিঃমূল্য বা আজকের মূল্য। এখানে শেষ নয়, এরপরে বললো আজ যদি সম্পত্তিটি ৩০,০০০ টাকায় বিক্রয় করা হয়। আপনি একটা সম্পত্তি কিনছেন, ব্যবহারও করে ফেলছেন, ব্যবহার করার পরে আপনার কাছে অবশিষ্ট আছে কত টাকা? ২৪,০০০ টাকা। আজকের দিনে এই ২৪,০০০ টাকা মূল্যের সম্পদ বিক্রয় করছেন আপনি ৩০,০০০ টাকা দিয়ে, আপনার অবশ্যই কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে এই যে পুস্তক মূল্য থেকে আমরা কি করি? মাইনাস সম্পত্তির বিক্রয় মূল্য। বহিঃমূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় ওইটা হইলে তাইলে হয় লাভ, আর বহিঃমূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে হয় ক্ষতি। এখন বহিঃমূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, কত বেশি? ৬,০০০ টাকা। আর হিসাব বিজ্ঞানের একমাত্র ম্যাথ এটাই, যেখানে মানে মাইনাস ফিগার আসা সত্ত্বেও কি হয়? লাভ হয়। তাহলে এই প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রয় জনিত লাভ কত টাকা? ৬,০০০ টাকা। তাহলে লাভ ৬,০০০ টাকা। আনসার হবে বি। বুঝছেন কিনা জানান। এগুলা কিন্তু আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। ২২-২৩ সেশনের প্রশ্ন এটা কিন্তু আমার বানানো কোনো প্রশ্ন না। 5 বি। হ্যাঁ, রাহতুল রাইসা, ভেরি গুড। ফাতেমা ৭৫,০০০, ১৯,০০০। বুঝছেন কিনা বলেন, করে দেন। বুঝছেন কিনা জানান, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। ভালো কথা, আপনারা যারা এডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আমাদের বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে আপনারা হয়তো জানেন যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যে বিজয় ভার্সিটি বেস বিজয় ভার্সিটি বেস নামে একটা কোর্স আমরা লঞ্চ করেছি। তো ওইখানে 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আপনারা জানেন। ইতিমধ্যে কয়েকটা বেসিক ক্লাস কিন্তু আমরা শুরু করে দিছি, যেগুলো রেকর্ড আছে, আপনারা চাইলে করতে পারেন। বেসিক ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের পেইড বেসে। তো বিজয় ভার্সিটি বেসে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। খুব সম্ভবত আজকের ক্লাসটা যারা শেয়ার দিচ্ছেন তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট যারা শেয়ার দিবে? একদম যারা শেয়ার দিচ্ছেন আজকের ক্লাস তাদের জন্য 50% ডিসকাউন্ট। জাস্ট শেয়ার দিয়ে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করবেন, বিডি ল্যাব এডুকেশন নাম ওইটাতে, অথবা আপনাদের ইংলিশ টিচারকে স্যারের নাম্বারে ফোন দিবেন বা আমাদের অফিসের নাম্বারে ফোন দিলেই ভর্তি হতে পারবেন। জাস্ট আজকের ক্লাসে শেয়ারের স্ক্রিনশটটা দিবেন, তাইলে ভার্সিটি সি ইউনিট যে ব্যাচটা আছে আমাদের সি ইউনিটের জন্য 50% ডিসকাউন্ট খুব দ্রুত লুপে নেবেন। এরপরে 6 নাম্বার প্রশ্ন, এটা একটু পড়ি। এই টাইপের প্রশ্ন ঢাকা ভার্সিটিতে রিটেনে বলেন, এমসিকিউ তো বলেন, বেশি আছে। দেখেন একটু আপনারা দেখেন তো পারেন কিনা, পারলে কমেন্ট করে জানাবেন দ্রুত। আপনারা পারেন কিনা দেখেন, পারলে কমেন্ট করে জানাবেন। এখানে পাবো আমি, আমার কি করতে হবে? এতটুকু ক্লিয়ার কিনা দেখি, কেউ কমেন্ট এই প্রশ্নটা সমাধান করতে পারছেন কিনা কেউ। 5 বি, রাহাতুর রাইসা, সাবাস। আসেন এটা শিখি। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এবারও ঢাকা ভার্সিটি কিংবা গুচ্ছতে এই টাইপসের ম্যাথ 1-2টা চলে আসবে, শিওর। এটা শিওর একদম, বেশি আসে এগুলা। দেখেন 1 এপ্রিল 2023 তারিখে, 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য মুখস্থ করতে হয় না, প্রশ্ন দেখলেই বুঝবেন। প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা। বীমা প্রিমিয়াম আমাদের জন্য ব্যয়, খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে। তার মানে কি বললো? আমি আজকের দিনে দাঁড়িয়ে, ধরুন আজকে এখন এপ্রিল মাস, আজকে 3 বছরের জন্য কি দিয়ে দিছি? টাকা দিয়ে দিছি। তো 3 বছরের জন্য টাকা দিছি মানে 1 বছরের জন্য কত টাকা? 3 বছরে 36,000, তাহলে 1 বছরে 3 দিয়ে বার, তাহলে 1 বছরে 12,000, 1 মাসের জন্য 1,000 টাকা। আশা করি ক্লিয়ার। এখন আমি যখন টাকা দিলাম তখন আমরা এটা কি হিসেবে দেখাইছি? বীমাকে খরচ হিসেবে দেখাইছি, যদিও অগ্রিম টাকা দিছি। তো খরচ হিসেবে যেহেতু দেখাইছি, আমি জাবেদা দিছি হচ্ছে এরকম। দেখেন এটা কিন্তু আমার বানানো জাবেদা না, ওদের কথা মতো জাবেদা দিচ্ছি। বীমা খরচ ডেবিট, ওরাই বলছে বীমা প্রিমিয়াম বা বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট, বীমা প্রিমিয়াম ডেবিট। আমি যখন টাকা দিছি তাহলে নিশ্চয়ই কি করলাম?
বিমা প্রিমিয়াম ডেবিট, নগদ ক্রেডিট, ধরেন এরকম দিলাম। এরপরে বললো যে 30 এপ্রিল 2023 তারিখে এই লেনদেনের জন্য সমন্বয় দাখিলা কি হবে। এই টাইপসের প্রশ্ন আসলে অনেক সময় এখানে দেওয়া থাকবে বিমা প্রিমিয়াম 36,000 টাকা বিমা খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে, অর্থাৎ খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে, অথবা আপনাকে বলবে অগ্রিম বিমা হিসেবে লিপিবদ্ধ হয়েছে। অগ্রিম বিমা মানে কি, খরচ যদি অগ্রিম হয় এটা আমাদের জন্য কি হয়ে যায়, সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। এই ধরনের ম্যাথ যদি থাকে, আপনারা সমাধান করার সব থেকে ভালো উপায় হচ্ছে টেকনিক যেটা, প্রশ্ন যাহা দিয়ে শুরু হবে তা কি করতে হবে, হ্রাস করতে হবে। প্রশ্ন যা দিয়ে শুরু হবে তা হ্রাস করতে হবে। অর্থাৎ আমরা যখন খরচ সংক্রান্ত, অগ্রিম খরচ সংক্রান্ত কোনো জাবেদা করব বা কোনো কিছু দিব, তখন লিপিবদ্ধ করে হচ্ছে কি একটা খরচ হিসেবে দেখাবো। যেমন বিমার জন্য একটা হচ্ছে বিমা খরচ, এখানে আরেকটা হিসাব আসবে, সেটা হচ্ছে অগ্রিম বিমা। এই দুইটা, কারণ আমি যে টাকাটা দিছি, আমি যে টাকাটা দিলাম এখানের মধ্যে, এই যে 36,000 টাকা, তার মধ্যে কিন্তু 30 এপ্রিল 2023 এক মাসের টাকা কিন্তু অলরেডি খরচ হিসেবে লিপিবদ্ধ হবে। এক মাসের টাকা খরচ, বাকি 35,000 টাকা অগ্রিম খরচ, বাকি 35,000 টাকা অগ্রিম খরচ। কিন্তু আমরা 1 এপ্রিল 1 তারিখ কি করলাম, পুরা টাকাটাকে পুরা 36,000 টাকা পুরাটাকেই খরচ হিসেবে দেখাই ফেলছি, পুরা টাকাটাকে খরচ হিসেবে দেখাই ফেলছি। এখন এটা তো আমরা ভুল করলাম, দেখেন তো, পুরা টাকাটা যে খরচ হিসেবে দেখাইলাম এটা আমরা ভুল করছি না। এখানের মধ্যে আমার 30 এপ্রিলে গিয়ে এক মাসের টাকা খরচ থাকবে, বাকি 35,000 টাকা কিন্তু অগ্রিম খরচ হিসেবে অর্থাৎ সম্পদ হিসেবে দেখাইতে হবে। তাহলে কেমনে সংশোধন করব একটু দেখেন। বিমা প্রিমিয়াম 36,000 টাকা ডেবিট করছিলাম, অর্থাৎ খরচ বেশি দেখাইছি, কত 35,000 টাকা বেশি দেখাইছি, তো যেটা বেশি দেখাইছি এখন কমাই দিব। তাহলে বিমা খরচ বা বিমা প্রিমিয়াম ক্রেডিট, কারণ যেটা খরচ বেশি দেখাইছি এটা এখন ক্রেডিট করে দিলেই তো 35,000 টাকা কমে যাচ্ছে। ধরেন টাকাটা বসা দিলাম 35,000 টাকা, বিমা প্রিমিয়াম ক্রেডিট, এই যে 35। এখন দেখেন তো এটা ক্যালকুলেশন করলে কি হয়ে যায়, আলটিমেটলি ডেবিট 1,000 টাকা, খরচ হিসেবে 1,000 টাকায় দেখাইছি। তাহলে এই 35,000 টাকাটা কিসের টাকা, এই যে 35,000 টাকা এটা কিসের টাকা, সম্পদের টাকা, অগ্রিম বিমা প্রিমিয়ামের টাকা। তাহলে এটা হবে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট, অগ্রিম বিমা প্রিমিয়াম, অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট। এটা সম্পর্কে আরো বিস্তারিত অনেক কথা ছিল, যেহেতু ক্লাস শর্ট টাইম, আরো প্রশ্ন আছে আমাদের, এই জন্য আমি আলোচনা করতেছি আর কি। তাহলে এখন যাবে দেখি আনসার কত হবে বলেন, সে কোনটা দিয়ে লিপিবদ্ধ করবে, কারণ পুরাই বলে দিছে প্রশ্নে খরচ হিসেবে লিপিবদ্ধ করছি, এটা ছিল প্রশ্নে বলা। কিন্তু আমার তো পুরা 30 এপ্রিল আছে, এক মাসের টাকা খরচ হয়েছে, বাকি 35,000 টাকা কিন্তু আমার অগ্রিম দেওয়া এখনো, অগ্রিম হলে আমার জন্য সম্পদ, এই জন্য অগ্রিম বিমা ডেবিট 35,000 টাকা, বিমা প্রিমিয়াম ক্রেডিট 35,000 টাকা। এই ধরনের ম্যাথ সমাধান করার সব থেকে ইজি টেকনিক হচ্ছে প্রশ্ন যেটা দিয়ে শুরু হবে এটাকে হ্রাস করব। এবার মিলাই, প্রশ্ন কি দিয়ে শুরু হয়েছে, বিমা খরচ হিসেবে, তাহলে খরচকে হ্রাস করব, এই যে হ্রাস করলাম বিমা প্রিমিয়াম খরচ ক্রেডিট 35,000, অপোজিট পাশটা তাহলে এটা হ্রাস করলে ক্রেডিট, অপোজিট পাশে যেটা থাকবে অগ্রিম বিমা প্রিমিয়াম, অগ্রিমটা বসে যাবে, টাকা বসবে, যেটা বৃদ্ধি পাবে, এখানে কি বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধির টাকাটা বসাইলাম 35,000। এটা বিমা দিয়ে আসতে পারে বা অন্য কোনো অগ্রিম খরচ দিয়ে আসতে পারে, যাই দিয়ে আসুক। এই ধরনের ম্যাথ রিটেনে বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা বুঝছেন কিনা বলেন, এই প্রশ্নটা বুঝছেন কিনা বলেন। মাইমুনাথ বলতেছেন সি সি, সাবাস। এই প্রশ্নটা বুঝছেন কিনা বলেন। এটা নিয়ে আরো অনেক কথা ছিল, আমরা হয়তো পেইড বেশি যখন কার্যপত্র অধ্যায়ের ক্লাস নিব তখন আরো অনেক ভালো করে বিস্তারিত আলোচনা করব, হয়তো দেখা থাকবে এই টপিক্সের উপরে আমরা প্রায় 30 মিনিট ক্লাস নিচ্ছি খুব শীঘ্রই। তো আরো অনেক কথা আছে, অনেক, যদিও এটা সবথেকে কঠিন টপিক আমার মতে, সমন্বয় দাখিলা যেটা আর কি, ওটা এতটুকু ক্লিয়ার কিনা জানান। মাইমুনা সি, ভেরি গুড। রাহাতুর রাইসা সি। যারা কিন্তু আনসার দিচ্ছেন তারা আমার থেকে চকলেট নিয়ে নেবেন, হ্যাঁ, ভেরি গুড। আসেন, আশা করি আপনাদের 6 নাম্বার পর্যন্ত ক্লিয়ার। আমি এখন কি আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাই দিব, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ক্লাসের মাঝখানে একটু দেখাই দিই আপনাদের।
মূলত আমরা কোন অধ্যায়গুলো পড়বো, মানে কোন জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে এখন। এরপর আসেন, এটা একদম ইজি, এটা আপনারা যারা যে শেয়ার অধ্যায়টা করছেন তারা সবাই পারেন। শেয়ার মূলধন বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের ন্যায় কোথায় স্থানান্তরিত হয়? দেখি পারেন কিনা, পারলে কমেন্ট করেন। বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর অবশিষ্ট টাকা কোথায় স্থানান্তরিত হয়? এটা কে পারেন দেখি বলেন দ্রুত। সাতের কত হবে কে পারেন দেখি, সাতের কত হবে কে পারেন দেখি বলেন, সাতের কত হবে বলেন, পারলে বলেন। বাজেয়াপ্ত শেয়ার, এরপর আসেন, এটা একদম ইজি, এটা আপনারা যারা বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পরে শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে দেয় কোন হিসাবে স্থানান্তরিত হয়? দেখি পারলে বলেন, দেখি পারেন কিনা। 7 নাম্বারটা দেখেন, শেয়ার বাজেয়াপ্তকরণের টাকাটা হচ্ছে মূলধন জাতীয় আয়, আর মূলধন জাতীয় আয়ের জন্য যে সঞ্চিতিটা করা হয় ওইটার নাম হচ্ছে মূলধন সঞ্চিতি হিসাব। তাহলে বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর যে টাকাটা থাকে ওইটা হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয়ের জন্য যে হিসাব ওইটার নাম হচ্ছে মূলধন সঞ্চিতি হিসাব, তার মানে হবে ডি। আশা করি বুঝছেন, একদম ইজি প্রশ্ন। এরপরে এই প্রশ্নটা দেখেন, এটা একটু কঠিন আছে। সানফ্লাওয়ার কোম্পানি 2022 সালে 1,86,000 টাকা নেট আয় প্রকাশ করে। একটা কোম্পানি 2022 সালে নেট আয় দেখায় হচ্ছে 1,86,000 টাকা এবং সাধারণ শেয়ারের উপর 26,000 টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানি 6% 100 টাকা অভিহিত মূল্যের আরো 10,000 টাকা পুঞ্জীবিত অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর কত টাকা লভ্যাংশ দেয় বলছে? 60,000 টাকা লভ্যাংশ দেয়। শেয়ার হোল্ডার বন্ডের ইকুইটির পরিমাণ 2022 সালের 1 জানুয়ারি, অর্থাৎ ইকুইটি মানে কি সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের পরিমাণ জানুয়ারির 1 তারিখে ছিল 1,12,00,000 টাকা, 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষে ছিল 16 লক্ষ টাকা। 2022 সনে কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারগণের ইকুইটির উপর উপার্জন হার কত? ইকুইটির উপর উপার্জন হার সূত্র হচ্ছে, যেহেতু এখানে ইকুইটি দুইটা দেওয়া আছে, ইকুইটির উপর উপার্জন হার, ইকুইটির অর্থাৎ গড় উপার্জন হার কত আর কি, উপর উপার্জন, ইকুইটির উপর উপার্জন হার। ইকুইটির উপর উপার্জন হার সমান, আমরা জানি হার বললে অবশ্যই কি হয়ে যাবে, ইনটু 100 হয়ে যাবে। নেট মুনাফা থেকে সবার শুরুতে আমরা কার টাকা বাদ দিব? নেট মুনাফা থেকে আমরা অগ্রাধিকার শেয়ারের টাকাটা বাদ দিই, অগ্রাধিকার শেয়ার। এখানে যেহেতু দুইটা আছে শেয়ার, সাধারণ শেয়ার, তাহলে এটার গড় বসাবো, গড় ইকুইটি বা গড় সাধারণ শেয়ার, গড় ইকুইটি বা গড় সাধারণ শেয়ার। এখন দেখি নিট মুনাফা কত ছিল। নিট মুনাফা ছিল হচ্ছে যে কি 1,86,000 টাকা। তারপরে অগ্রাধিকার শেয়ারের উপর, এটার কোনো কাজ নাই, অগ্রাধিকার শেয়ারের উপর দিতে হচ্ছে 60,000 টাকা। তাহলে 1,86,000 থেকে যদি 1,60,000 টাকা যায়, তাহলে আসে হচ্ছে এখানে পার্থক্য কত? 1,26,000 টাকা। 1,86,000 টাকা যদি 60,000 টাকা চলে যায়, 1,26,000 টাকা। গড় ইকুইটি কত? প্রারম্ভিক ছিল 12 লক্ষ, তারপরে সমাপনী ছিল 16 লক্ষ, দুটোটা যোগ করলে হয় 28 লক্ষ, 2 দিয়ে ভাগ করলে গড় হয় 14 লক্ষ। 14 লক্ষ ইন্টু 100, তাহলে এই 3টে শূন্য কাটা, 9 14 126 মনে হয়, তাহলে হবে 9%। বলি দেখেন, ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবেন না। 9%, এটা বুঝছেন কিনা জানান, এটা বুঝছেন কিনা জানান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 8 নাম্বারটা সবার ক্লিয়ার? দ্রুত কমেন্ট করে জানান। আমাদের আর বেশি নাই, 12টা প্রশ্ন শুধু। এরপরে বলছে যে কি, একটি
একটি হিসাবকালে নেট বিক্রয়ের পরিমাণ ছিল 7,80,000 টাকা, মোট লাভের হার 40%। কিসুর উপর বলা নাই, মানে বিক্রয়ের উপর। নেট লাভের হার 25%। উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালন খরচ কত? এটা একদম ইজি, এটা আপনারা পারবেন, একটু মাথা কাটালে পারবেন। আমরা মোট লাভ কেমনে বাইর করি একটু খেয়াল করেন তো। আমরা কি করি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে যেটা বের হয় মোট লাভ। এখান থেকেই পরিচালন ব্যয় বাদ দিলে নেট লাভ বের হয়, মাইনাস পরিচালন ব্যয় ইজ ইকুয়াল টু নেট লাভ। এখন আমাকে বলা আছে, দেখেন বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, তাহলে আমি বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা বসাইলাম। এরপরে বলছে মোট লাভের হার 40%, মোট লাভের হার 40%, তাহলে 7,80,000 40% কত? 3,12,000 টাকা, 3,12,000 টাকা, এটা হচ্ছে মোট লাভ। একইভাবে বললো নেট লাভের হার 25%, অর্থাৎ 7,80,000 25%, 1,95,000 টাকা। এখন তার মানে কি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নেট লাভ হয়। আবার চিন্তা করুন তো, নেট লাভ আর পরিচালন ব্যয় যোগ করলে কি আসবে? মোট লাভ আসবে। আবার মোট লাভ থেকে যদি নেট লাভ বাদ দিই, পরিচালন ব্যয় আসবে না? তাহলে পরিচালন ব্যয় কত হবে? তাহলে 3,12,000 থেকে 1,95,000 বাদ দেন, $1,17,000 টাকা, 1,17,000 টাকা। তাহলে আনসার হবে আপনার বি। এখন এই ম্যাথটা আবার অন্যভাবে করতে পারেন। ধরেন বিক্রয় হচ্ছে 100%, যার উপর ধরা হয় তাকে 100% ধরতে হয়। লাভের হার কত? মোট লাভ 40%, তাহলে 40% মোট লাভ। একইভাবে নেট লাভের হার কত বলছে? 25%, তাহলে নেট লাভ 25%। তাহলে দেখেন মোট লাভ যদি 100 হয়, সরি নেট মোট বিক্রয় যদি 100 হয়, মোট লাভ যদি 40 হয়, নেট লাভ যদি 25 হয়, তাহলে 40 আর 25 এর পার্থক্য হচ্ছে কত? 40 আর 25 এর পার্থক্য হচ্ছে 15%। তার মানে পরিচালন ব্যয় হচ্ছে 15%। কিসের? 7,80,000 এর 15%। 7,80,000 এর 15% কত? 1,17,000 টাকা। এই যে 7,80,000 এর 15%। কিভাবে করবেন? 100% থেকে মোট লাভের পার্সেন্ট কত? 40%। নেট লাভের পার্সেন্টেজ কত? 25%। তাহলে পরিচালন ব্যয়ের পার্সেন্টেজ হচ্ছে 15%। এই যে 15% এটা কিসের উপর? বিক্রয়ের উপর। তাহলে বিক্রয়ের 15% হচ্ছে 1,17,000 টাকা। যে নিয়মেই করেন আনসার সেম আসবে, ম্যাথ হবে। আশা করি ক্লিয়ার। জানান তো কমেন্টে 9 এর বি। ভেরি গুড, আশা করতেছি ক্লিয়ার। এরপরে আমাদের আর 3টা প্রশ্ন বাকি আছে, আপনারা একটু কমেন্টে জানান তো বুঝতেছেন কিনা, দ্রুত জানান। আশা করতেছি ক্লিয়ার। এরপরে আমাদের আর 3টা প্রশ্ন বাকি আছে, আপনারা একটু কমেন্টে জানান তো বুঝতেছেন। আসেন এরপরে যেটা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 5,500 টাকা, মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70% এবং ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%, লাভের হার মোট ব্যয়ের 10% হলে পণ্যটির ক্রয় মূল্য কত? লাভের হার কত? মোট ব্যয়ের 10%, লাভের হার মোট ব্যয়ের 10%। একদম ইজি। দেখেন এই যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এত, তো এখন মোট ব্যয়ের 10% হচ্ছে কি? লাভ। তার মানে কি, ব্যয় যদি 100 টাকা হয়, তার মানে কি আমরা জানি লাভ সমান কি? লাভ সমান সমান, লাভ সমান সমান ব্যয় যোগ লাভ সমান সমান ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। অর্থাৎ আপনাদের লাভ হচ্ছে আর কি, কি বলি এটা, বিক্রয় মূল্য সমান ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। বিক্রয় সমান ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা।
এটাই তো হয়। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখেন লাভের হার মোট ব্যয়ের 10%, তার মানে কি লাভ যদি 10 টাকা হয় তখন ব্যয় হয় 100 টাকা। অর্থাৎ ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে মোট লাভ হয় 10 টাকা। তাহলে তখন বিক্রয় কত, অত বিক্রয় মূল্য কত, তাহলে ব্যয় 100 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা 10 টাকা, যেটা লাভ হচ্ছে আর কি ব্যয়ের 10% এখানে বলছে, তাহলে 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখন আমরা বলতে পারি না বিক্রয় মূল্য 110 টাকা হলে, এই যে দেখেন ঐকিক নিয়ম, বিক্রয় মূল্য 110 টাকা হলে, পরীক্ষা খাতাতে এগুলো লিখার দরকার নেই, মোট ব্যয় 100 টাকা, কারণ এখানে তো 10 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে মোট ব্যয় 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, মোট ব্যয়টা কম হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 110। একইভাবে বিক্রয় মূল্য যদি 5500 টাকা হয়, তাহলে মোট ব্যয় কত, 1100 ইন্টু 5500 ডিভাইডেড বাই 110, 0 0 5 11 55, অর্থাৎ মোট ব্যয় হচ্ছে 5000 টাকা। মোট ব্যয় হচ্ছে কত, 5000 টাকা। এখন এখানে বললো যে কি মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, তাহলে মুখ্য ব্যয় কত, 5000 টাকা যদি মোট ব্যয় হয়, এটা তো মোট ব্যয়, তাহলে মোট ব্যয়ের 70% হচ্ছে কি মুখ্য ব্যয়, তার মানে 70% মানে মোট ব্যয় কত ছিল 5000 টাকা, তাহলে 5000 ইন্টু 70%, 5 7 35, মুখ্য ব্যয় হচ্ছে 3500 টাকা। এরপর বললো ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%, এই যে মুখ্য ব্যয় এটা 70% হচ্ছে ক্রয় মূল্য, মুখ্য ব্যয়ের 70% হচ্ছে কি ক্রয় মূল্য, অর্থাৎ 3500 এর 70%, 3500 এর 70% হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে 3500 এর 70% বাইর করেন, 3500 এর 70% 2450, এটাই হচ্ছে আমার ক্রয় মূল্য 2450। আনসার হবে সি। আশা করতেছি আপনাদের ক্লিয়ার। দেখি কেউ পাচ্ছেন কিনা। 10 সি, ভেরি গুড, রাহাতুল রাইসা, সাবাস। আশা করি ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্নে যাই। আমি সবার শেষে গুরুত্বপূর্ণ অধ্যায়টা দিব, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আপনাদের দেখাই দিব। এরপরে হচ্ছে 2023 সালের 1 জানুয়ারি গড় দেনাদারের পরিমাণ ছিল এত, নগদান বহির্সান সম্পদ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে দেনাদার হিসাব থেকে নিকট এত টাকা আদায় হয়। 31 জানুয়ারি এত তারিখে দেনাদারের জের ছিল 90,000 টাকা। ওই মাসে কুরিন বাবদ 4000 টাকা অবলোপন করা হয়। ওই মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল 17,000 টাকা। নগদে বিক্রয়, মোট বিক্রয়ের পরিমাণ কত? আমরা জানি মোট বিক্রয় সমান কি, এই যে মোট বিক্রয় সমান কি নগদ বিক্রয় যোগ ধারে বিক্রয়। তাহলে এখন আমার ধারে বিক্রয় বাইর করতে হবে। ধারে বিক্রয় কিন্তু আমরা চাইলে দেনাদার থেকে বাইর করতে পারি। কিভাবে দেখেন, আমরা ধরেন এটা দেনাদার হিসাব প্রতিয়ান, কি সকে প্রতিয়ান করতেছি দেনাদার, হ্যাঁ এটা হচ্ছে দেনাদার, আশা করি বুঝতেছেন। এখন বললো যে 23 সালে দেনাদার হিসাবের প্রারম্ভিক জের ডেবিট 49,000 টাকা, ডেবিট জের বসাইলাম। এরপরে বললো যে দেনাদারের নিকট থেকে এত টাকা পাই গেছি, অর্থাৎ 42,000 টাকা দেনাদার আমাদেরকে দিয়ে দিছে। তাহলে দেনাদার কমবে না বাড়বে? অবশ্যই দেনাদার কমবে। আর দেনাদার কমা মানে ক্রেডিট। কত টাকা? 42,000 টাকা। এরপরে 31 জানুয়ারি 2023 তারিখে দেনাদারের জের ছিল 90,000 টাকা, অর্থাৎ দেনাদারের সমাপনী জেরটা আমাকে দেওয়া আছে। তো 90,000 টাকা দেনাদার, আমরা সচরাচর যখন প্রতিয়ান করি সমাপনী জেরটা কোন পাশে আসবে? টি সকে হইলে ডেবিট জের কিন্তু আসবে এই পাশে, বসাবো ডেবিট জের তো 90,000 টাকা। সমাপনী জের 90,000 টাকা, এটা কত ছিল? 42,000 টাকা। সমাপনী জের হচ্ছে আমাদের 90,000। মাঝখানে বলা আছে কুরিন অবলোপন করছি, যেটা দেনাদারকে হ্রাস করে, হ্রাস মানে ক্রেডিট 4,000 টাকা।
তো আমার যে দেনাদার সমাপনী 90,000 নিচ্ছে, আমি ধারে বিক্রয় করছি, ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, যার কারণে তো সমাপনী দেনাদার 90,000 হয়েছে। তাহলে ধারে বিক্রয় কত হবে? আমরা যদি এটা যোগ করি, 42,4 যোগ করলে কত? 46, 46 আর 9 যোগ করলে কত হয় বলেন দ্রুত, আমি কমেন্ট বক্স দেখতেছি, দ্রুত জানান। যোগ করলে হয় 1,36,000 টাকা। তাহলে আমরা উভয় পাশে 1,36,000 টাকা বসাই দিব। তাহলে এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য কত? পার্থক্য হয় হচ্ছে আমাদের 87,000 টাকা। এই যে 87,000 টাকা, এটাই হচ্ছে আমাদের দাঁড়ে বিক্রয়। দাঁড়ে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায়। তাহলে কেমনে দেখেন, দেনাদার ছিল 49,000 টাকা, এই বছর ধারে বিক্রয় করলো 87,000 টাকা, টোটাল দেনাদার থেকে 42,000 টাকা পাইছি, 4,500 টাকা হচ্ছে যে কি ঋণ দিছি, অবশিষ্ট হচ্ছে 90,000 টাকা হচ্ছে সমাপনী দেনাদার। মিলাই দেখেন, তাহলে এই 27,000 টাকা হচ্ছে দাঁড়ে বিক্রয়। এখন 27,000 তো বসানো যাবে না, কেন? কারণ চাইছে তো মোট বিক্রয়। তাহলে মোট বিক্রয়ের সূত্র কি? নগদে বিক্রয় যোগ দাঁড়ে বিক্রয়। তাহলে নগদ বিক্রয় 17,000, দাঁড়ে বিক্রয় 87,000। তাহলে যোগ করি তিনটা, দুটা যোগ করলে 0,0,0,0, 1,04,000 টাকা হচ্ছে আমার মোট বিক্রয়। 1,04,000 টাকা হচ্ছে আমার মোট বিক্রয়। ক্লিয়ার কিনা জানো? দ্রুত দ্রুত, আমি কিন্তু শেষে আসি গেছি একদম। আরেকটা প্রশ্ন আছে, এরপরে আমরা কি দেখা দিব আপনাদেরকে কোন টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে প্রশ্ন আছে, এটা আলোচনা করব। 11 বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এরপরে যে প্রশ্নটা, হিসাব বিজ্ঞানের কোন রীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময় হিসাব রক্ষককে খরচ হিসেবে লেখার অনুমতি দেয়? হিসাব বিজ্ঞান একটা নীতি আছে, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি। সে বলতেছে যে অল্প সময় ব্যবহারযোগ্য, অর্থাৎ অল্প খরচ, অর্থাৎ 1 বছরের থেকে বেশি যেগুলো ব্যবহার করি এগুলো তো আমরা সম্পদ হিসেবে দেখাই। তো বস্তুনিষ্ঠার নীতি বলতেছে যে যে জিনিসগুলো স্বল্প মূল্যে কিনেও বেশি দিন ব্যবহার করা যায়, মানে কয়েক বছর ব্যবহার করা যায়, সেই জিনিসগুলোকে বারবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে না দেখাই, ক্রয় করার সময় এগুলাকে আমরা ক্রয় মূল্য বা ব্যয় হিসেবে দেখাবো। তাহলে কে বলে? বস্তুনিষ্ঠতার নীতি। তার মানে হিসাব বিজ্ঞানের 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময় হিসাব রক্ষককে খরচ হিসেবে লেখার অনুমতি দেখে বস্তুনিষ্ঠতার নীতি। আশা করি ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান। যদি সমস্যা থাকে বলেন, এর এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা। এবার আসেন, আপনারা এতটুকু ক্লিয়ার কিনা জানান। এরপর আমরা পরীক্ষাতে কিভাবে এমসিকিউ দাগাতে হয়, কি পড়তে হয়, এগুলো দাগাবো, বইয়ের সাজেশন দিব। এরপরে আমরা ইয়া দেখাবো। এতটুকু ক্লিয়ার কিনা জানান। ক্লিয়ার না? আসেন, এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পরীক্ষার খাতায় এমসিকিউ কিভাবে দাগাবেন। আপনারা যে পরীক্ষাগুলো দিবেন, এখন যে টেস্ট গুলো দিবেন সবগুলো, আর আমাদের ফেড বেসে যারা আছেন তারা তো অলরেডি জানেন, আপনাদেরকে অলরেডি বলা হয়ে গেছে এটা কিভাবে দাগাবেন। অর্থাৎ আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ থেকে আসে হচ্ছে কত নাম্বার? 60 নাম্বার। ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের এমসিকিউ থেকে আসে কত? 60 নাম্বার। তাহলে 60 নাম্বারের মধ্যে আপনার বাংলা 12, আপনার ইংলিশ আসবে 12 নাম্বার, আপনার অ্যাকাউন্টিং থাকবে 12 নাম্বার, আপনার ফাইন্যান্স অর মার্কেটিং থাকবে 12 নাম্বার, এরপর আপনার ম্যানেজমেন্ট থাকবে 12 নাম্বার। এখন তাহলে 5 12 কত? টোটাল হচ্ছে আমার 60 নাম্বার। সময় পাবেন কতক্ষণ জানেন? 45 মিনিট। 45 মিনিট। তাহলে হিসাব করে দেখেন, একটা এমসিকিউর জন্য আপনি 45 সেকেন্ড করে পাবেন। তখন আমরা এটার জন্য কি করতে পারি দ্রুত সমাধানের জন্য? আপনাদের ধরেন এটা ওএমআর, আপনাদের ওএমআরটা হয় কিরকম? এটা ধরেন আপনার ওএমআর শীট,
আপনাদেরকে এরকম একটু ওএমআর দেওয়া হবে, আগে থেকে তো নাম রুল এগুলো সাবধানে বরাদ করবেন। তাহলে এরপরে কি দিবে, ধরেন এখানে এমসিকিউ দেওয়া থাকবে নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে আপনাকে এভাবে দাগে দেওয়া থাকবে বৃত্ত বরাটের জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই কথাগুলা, নাইলে কিন্তু দেখবেন যে অনেক কিছু পারেন, পারা এমসিকিউ কি করতে পারেন নাই, ভুল করতে, সরি পারা এমসিকিউ আনসার করে আসতে পারেন নাই। কেন? শুধুমাত্র আপনি ভুল পদ্ধতি বা ভুল মেথডে সলিউশন করতে গিয়ে। ধরেন এটা আপনাদের কি ওএমআর, এভাবে সবগুলো ওএমআর লেখা থাকবে। এখন ধরেন আপনি এই পদ্ধতিটা এখন থেকে আপনার কোচিং সেন্টারে দেন, যেখানে দেন, বা আমাদের পেইড বেসে পরীক্ষা দেন, এই পদ্ধতিটা অনুসরণ করে কি করবেন, পরীক্ষাটা দিবেন। দেখেন এমসিকিউ ওএমআর হাতে নেওয়ার সাথে সাথে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে আপনি যখন বিসমিল্লাহ বলে প্রশ্ন দেখবেন, দেখবেন যে কিছু প্রশ্ন আপনি প্রথম দেখাতেই পারতেছেন। আপনার প্রথম কাজ, 1 নম্বর আমি দেখলাম 1-এর বি হবে, শিওর, 100% শিওর, আপনি এভাবে দাগাই দিবেন 1-এর বি। এখানে টাইম নেওয়া যাবে না, যেটা আমি পারি এটা নিয়ে সেকেন্ড টাইম বাবার চিন্তাও নাই যে আমি এটা 100% শিওর, এখানে আমি 1-এর বি দাগাই দিলাম। এটা নিয়ে আমার কোনো আর প্রিয় নাই, এটা নিয়ে আর তাকানোর সময় নেই। এরপরে 2 নাম্বার, এবং 2 নাম্বার কত হবে, 2-এর সি আমি পারি, দেখাই দিলাম। এরপর ধরুন 3 নাম্বার আসলেন, 3 নাম্বার আসি আপনার মনে হচ্ছে কি জানি হইব, পড়ছিলাম মনে পড়তেছে না, বাট আপনি জানেন পড়ছেন, তার মানে আপনি 3 নাম্বার একটা দাগ দিয়ে রাখবেন। কেন? নেক্সট টাইম আসি এটা আবার রিপিট করব সময় থাকলে। এরপর 4 নাম্বার, আপনি কোনোদিন দেখেনি নাই, এমন একটা প্রশ্ন দিল যেটা কোনোদিন দেখেন নাই, তার মানে এই প্রশ্ন আপনি যদি আন্দাজিও দাগান, এই প্রশ্নটা আপনি আন্দাজিও দাগান, ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেটা আপনি কোনোদিন দেখেন নাই ওই প্রশ্ন নিয়ে হাত দেওয়ার দরকার নেই আপাতত। এরপর আপনি 5 নাম্বার আসি, 5 নাম্বার যখন পারেন, অর্থাৎ প্রথমবার আপনি যেগুলো পারেন ওইগুলো। 6 নাম্বার আসি মনে হচ্ছে আবার কি 70% শিওর বা 80% শিওর, বাট শিওর না একদম, আবার দাগ দিয়ে রাখবেন, মানে কি এটা রিভিশন করতে হবে। এরপর আপনি আবার 6 নাম্বার আসি পারেন, দাগাই দিবেন। 7 নাম্বার পারেন, দাগাই দিবেন। 8 নাম্বার আবার পারেন না, অথবা 8 নাম্বার মনে হচ্ছে যে কি কোনোদিন পড়েনি নাই, ক্রস, এটা দেখারও টাইম নাই আপনার। 9 নাম্বার পারেন, দাগাই দিবেন। 10 নাম্বার পারেন, দাগাই দিবেন। তো যেগুলো আপনি শিওর পারেন এগুলো একদম এভাবে শিওর দাগাই ফেলবেন। এখন ধরেন এইভাবে দাগাইতে আপনার কতক্ষণ লাগতে পারে টাইম, আপনি টাইম পাবেন 45 মিনিট। ধরেন এভাবে দাগাইতে আপনার একদম, আপনি যদি যেগুলো একদম 100% পারেন এগুলো দাগাইতে আপনি টাইম দিলেন ধরেন 30 মিনিট। আপনি 30 মিনিট, এটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মতো টাইম লাগে না, কারণ আমি তো পারি, যেগুলো পারি ওগুলো দ্রুত সলভ হয়ে যায়। বাট যেগুলো ম্যাথমেটিক্যাল একটু কঠিন এগুলো শেষে করবো আমরা, যেগুলো মানে কম পারি। কোন একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমি এখন পারি, প্রথমবারে দাগাই ফেলবো, যদি কনফিউশন হয় তাহলে দ্বিতীয়বার দেখবো। তাহলে প্রথমবার ধরেন এরকম 30টার মধ্যে 30 মিনিট আপনি দাগাইলেন, 60টার মধ্যে আপনি ধরেন কয়টা দাগাইলেন, ধরেন আপনি 40টা শিওর দাগাইতে পারছেন, 40-42টা দাগাইছেন, ধরেন 42টা মানে আপনার 70%, 60-এর মধ্যে 42টা মানে আপনার 70%। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে নাম্বার লাগে হচ্ছে 70 থেকে 80%-এর ভিতর থাকলে আপনি একদম সেফ জোন। অল টাইম যত পরীক্ষা দেন আপনি দেখবেন আপনার 70 থেকে 80% মার্ক আসতেছে কিনা। 70% দাগাইতে মানে আপনার মোটামুটি চান্স মোটামুটি কনফার্ম। তো এরপর আপনার কাজ কি, এবার বাকি 15 মিনিট আপনার কাজ হচ্ছে এই যে যেগুলো আপনি পারতেন, একটু একটু কনফিউশন আছে, একটু কনফিউশন ছিল, এগুলো দাগানো, যেগুলো একটু কনফিউশন ছিল এগুলো দাগানো। এখন এই জায়গায় দেখবেন অনেকেই আছে যাদের প্রিপারেশন অনেক ভালো, বা যাদের পরীক্ষা একটু ভালো হচ্ছে ওই দিন, তারা এমনও তো হইতে পারে যে প্রথম 30 বা 35 মিনিটে তারা প্রথম ধাক্কায় 50 থেকে 52-53টা তারা দাগাই ফেললো, প্রথমেই যাতে তারা 55 বা 52টা দাগাই ফেললো। তারপর আপনারা কি করবেন, যেগুলো আপনারা পারেন না, যে যে কনফিউশনে রাখছিলেন, দাগ দিয়ে রাখছিলেন, এগুলো লাগাবেন। এরপরে এগুলো যদি আপনার আন্দাজে মনে হয় যে এটা কারেক্ট, আপনার কিন্তু অলরেডি বাই চান্স দিচ্ছি, ওইগুলো দাগাই দিবেন। কেন? কারণ আপনার বেসিক যেহেতু ভালো, তার মানে আপনার গ্যাস লেভেল ভালো হবে, এটাও শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি আপনার। কারণ আপনি প্রথম ধাপেই যখন 55টা দাগাচ্ছেন বা 52টা
কনফার্ম দেখাইছেন, তার মানে বাইনারি আপনার নিশ্চিত হয়েছে। এরপর এখান থেকে যদি এগুলোও যদি মোটামুটি হয়, বাকি 5টার মধ্যে যদি আপনি ধরেন 5টা দেখাইছেন, এর মধ্যে যদি আপনার 3টা হয়, বাকি 2টার জন্য 0.50 কাটা যাবে আপনার 2.5, এটা হচ্ছে আপনার জন্য বোনাস। এটা হচ্ছে আপনার জন্য কি বোনাস। তো আপনারা এটাও দাগাবেন, তবে সাবধান, রিস্ক নিতে অবশ্যই সাবধান থাকতে হবে। তো এই টেকনিকটা অবলম্বন করে আপনারা বিশ্ববিদ্যালয়ে এমসি গুলা কি করবেন, দাগাবেন। এটা এইচএসসি তেও করতে পারেন, সেম টেকনিক গেল। এরপরে অর্থাৎ এইচএসসি যারা ভিডিওটা দেখতেছেন তারাও এই সেম টেকনিকটা কাটাই আপনাদের পরীক্ষায় এমসিকিউতে ভালো নাম্বার আমার মনে হয় উঠাইতে পারেন। একদম শুরুতেই সবগুলো দাগাইতে হবে এমন কোনো কথা নাই। এরপর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য মানে কোন বইটা আমি পার্সোনালি প্রেফার করি আর কোন বইটা আমি নিজে পড়ছিলাম। যে বইটা হিসাব সমীকরণ, এই বইটা আমি নিজেও পড়ছিলাম, আপনারাও পড়তে পারেন। এই যে হিসাব সমীকরণ বইটা আমার কাছে আছে, আমার সব পুরাতন এডিশন। এই যে এই বইটা, আমিও এই বইটা পড়ছিলাম, আপনারাও এই বইটা কি পড়তে পারেন। তো হিসাব সমীকরণ এই বইটা খুব সম্ভবত আপনারা অনলাইনে পাবেন, অনলাইনেও পাবেন, প্লাস এখানে মনে হয় নাম্বার যদি নিতে চান ওদের পেজে যোগাযোগ করলেও পাবেন, বা রকমারিতেও পাবেন হিসাব সমীকরণটা। আমি নিজে এটা পড়তাম, কারণ হচ্ছে আমি সবসময় ক্লাসে আপনাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আগে একটা চ্যাপ্টারের বেসিকটা জেনে তারপর ওই চ্যাপ্টার একটা পার্টিকুলার চ্যাপ্টারের ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলা কি করা, অ্যানালাইসিস করা। আর এই জিনিসটা করার জন্য এই বইটা আমার কাছে খুব দারুণ মনে হয়েছে। কেন? কারণ দেখবেন এই বইটাতে অধ্যায় ভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা একদম খুব সুন্দরভাবে, প্রথমে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এরপরে জাহাঙ্গীরনগর, এরপরে জিএসটি অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা খুব সুন্দর করে সাজানো আছে। তাহলে আপনাদের কাজ কি, প্রথমে একটা বই নিলাম, বেসিক পড়লাম, এমসিকিউ পড়লাম, অ্যানালাইসিস করলাম, কোন টপিকসটা কোন পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমরা যাচাই করলাম, এরপর নিজের মতো করে প্রিপারেশন নিলাম। সো আমি পার্সোনালি এই বই হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের জন্য প্রিপেয়ার করি, আপনারা অবভিয়াসলি নিতে পারেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আছে। আমার একটু 5 সেকেন্ড টাইম দেন, আপনারা আমি এটা বাইরে করতেছি। স্যার একটু হেল্প করেন। এটাই হচ্ছে আপনাদের মেইন গুরুত্বপূর্ণ জিনিস। এইটুক এখন যেটা দেখাবো এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ জিনিস। নীতিটা বুঝি নাই, আচ্ছা নীতিটা আমি নীতিটা হচ্ছে কি, নীতিমালা অধ্যায় আপনারা হয়তো পড়েন নাই। হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে যেটার নাম হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি। ওর কথা হচ্ছে কি, ধরুন আমি 1 বছরে যে জিনিসটা 1 বছরের থেকে বেশি ব্যবহার করব, ধরেন একটা কম্পিউটার আমি অনেক বছর ব্যবহার করব, তো যেটা 1 বছরের থেকে বেশি ব্যবহার করব সেটাকে আমরা কি হিসেবে দেখাই, সম্পদ হিসেবে দেখাই। কিন্তু বস্তুনিষ্ঠতার নীতি বলতেছে যে যে জিনিসটা আমি কম দামে কিনবো, যে জিনিসটা আমি কম দামে কিনবো কিন্তু কয়েক বছর ব্যবহার করতে পারবো, অল্প টাকায় হইলেও এই জিনিসটা আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। মানে সরি কি বলি, মানে এই জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারলো, অর্থের অঙ্কে যেগুলো কম সেগুলোকে আমরা খরচ হিসেবে দেখাবো। কারণ সম্পদ হিসেবে দেখালে হয় কি, প্রতি বছর আপনার থেকে এই স্বল্প খরচের একটা জিনিস প্রতি বছর আর্থিক অবস্থার বিপরীতে সম্পদ হিসেবে দেখাইতে হবে। এই জন্য বস্তুনিষ্ঠতার নীতি নামে যে নীতি আছে সে বলতেছে যে ছোট অঙ্কের যে খরচগুলা দীর্ঘদিন ব্যবহার করা গেল সেগুলোকে আমরা খরচ হিসেবে লিপিবদ্ধ করবো আয় বিবরণীতে। আশা করি ক্লিয়ার। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে আমাদের, এই জিনিসটা একটু দেখাবো। দেখেন এখানে কয়েক বছরের অ্যানালাইসিস দেওয়া আছে 2011-12 থেকে হিসাব বিজ্ঞানের পরিচিতি। আপনারা একটু আগে স্ক্রিনশট নেন, সবাই এই জিনিসটা স্ক্রিনশট নেন, সবাই এই জিনিসটা একটু স্ক্রিনশট নেন। এর মধ্যে দেখেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, হিসাব বিজ্ঞানের জন্য আমাদের কোন মানে বিশ্ববিদ্যালয় সমূহতে কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন পার্টিকুলার অধ্যায়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা। তাহলে দেখেন শুরুতে দিতে আমাদের প্রথম অধ্যায় যেটা ছিল হিসাব বিজ্ঞান পরিস্থিতি। হিসাব বিজ্ঞান পরিস্থিতিতে 22-23 সেশনে মানে কোনো প্রশ্ন আসে নাই, বাট 21-22 সেশনে একটা আসছে, 2019-20 সেশনে একটা আসছে,
2017-18 সেশন একটা আসছে, দুইটা আসছে, 16-17 সেশন একটা, এরপরে দুইটা আগে বেশি আসতো। বাট ইদানিং দেখেন 20-21, 21-22, 22-23, 23-24, মানে বিগত 2 বছর একবারও আসে নাই। একইভাবে আমাদের হিসাব সমীকরণ নামে যে টপিকটা আছে, এখান থেকে দেখেন মানে খুবই কম প্রশ্ন আসছে এখন। বিগত 2 বছরের প্রশ্ন আসে না ঢাকা ভার্সিটিতে। লিখিত একটা প্রশ্ন আসছিল 21-22 সেশনে দুইটা করে আসছিল। তাহলে এই টপিকসটা, হিসাব সমীকরণ টপিকসটা, এই যে বিগত সালগুলোতে যেহেতু আসছে, এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। যারা পড়বেন ভালো করবেন। আর জাবেদা থেকে মানে সাম্প্রতিক সময়ে 2022-23, 23-24 বা 22-23, 11 বা 21-22 অথবা 20-21 অথবা 19-20, বিগত 5 বছর ধরে কোনো প্রশ্নই আসে নাই দেখেন। তাই বলি কি পড়বেন না? পড়বেন, বাট লেস ইম্পর্টেন্ট জাবেদা জিনিস এখান থেকে। বাট আলটিমেটলি জাবেদা। তারপর কোতিয়ান থেকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট 2011-12 একটা প্রশ্ন আসছিল, এরপর আর প্রশ্নই আসে নাই। বাট রেওয়া মিল প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আছে, প্রতি বছর। তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট। নীতিমালা থেকে তো মাস্ট প্রশ্ন আসবে একটা, এখান থেকে একটা এমসিকিউ পাবেন। নীতিমালা 12টা এমসিকিউর মধ্যে বা একটা এমসিকিউ যদি নীতিমালা থেকে একটা কনফার্ম, তাহলে 12টা এমসিকিউ নীতিমালা থেকে দেখেন প্রতি বছর। দেখেন প্রতি বছর এমন এমন বছর গেছে 4টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন আসছে। তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। হিসাব সমীকরণ, রেওয়া মিল, হিসাব বিজ্ঞান, নীতিমালা, সমন্বয় দাখিলা, প্রতি বছর কোনো না কোনো এমসিকিউ আসবে। দেখেন আপনি ইভেন এমসিকিউ রিটেন দুটোটাতে আসতেছে, বিগত বছর 3টা আসছে, অর্থাৎ 23-24 সেশনে রিটেন প্লাস এমসিকিউ তো টোটাল 3টা প্রশ্ন একটা পার্টিকুলার অধ্যায় থেকে আসছে। অধ্যায় একটা অধ্যায় জাস্ট অংশ একটা, সমন্বয় দাখিলা অনেক ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী থেকে বিগত 2-3 বছর আসে নাই, বাট মোটামুটি ইম্পর্টেন্ট। নগদ প্রবাহ বিবরণী আপনাদের জন্য লেস ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য। এখান থেকে আসে প্রশ্ন, বাট কম, লেস ইম্পর্টেন্ট। হিসাব চক্র, কার্যপত্র মোটামুটি প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট। প্রারম্ভিক ও সমাপনী জাবেদা দেখেন বিগত বছরগুলোতে তেমন প্রশ্ন আসে নাই, লেস ইম্পর্টেন্ট। সংশোধনী দাখিলা বিগত বছরগুলোতে তেমন প্রশ্ন আসে নাই, লেস ইম্পর্টেন্ট। মূলধন জাতীয়, মুনাফা জাতীয় মোটামুটি ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী এটা অবশ্যই ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় অবশ্যই ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এখানে অধ্যায়গুলোর মধ্যে আপনাদের যে অধ্যায়গুলো আছে এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম কোনটা? হিসাব সমীকরণ, রেওয়া মিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা, সমন্বয় দাখিলা, এরপর হচ্ছে হিসাব চক্র ও কার্যপত্র, প্রারম্ভিক ও সমাপনী জাবেদা এটা কম ইম্পর্টেন্ট, সংশোধনী দাখিলা, তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আর আপনাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আরো কয়েকটা অধ্যায় আছে যেটা আমার এখানে মিসমিস আর কি, সেটা হচ্ছে আপনার শেয়ারের যে অধ্যায়টা আছে, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুপাত বিশ্লেষণ, শেয়ার, এই দুইটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অনুপাত বিশ্লেষণ, উৎপাদন ব্যয়, তারপরে মজুত পণ্যের হিসাব রক্ষণ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আছে। এই সেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন বিগত সালে আসতে দেখা গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন টপিকটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো ওইভাবে প্রিপারেশন নেন। আর আমাদের আবারও বলছি, আমাদের পেইড ব্যাচে বিজয় ভার্সিটি ব্যাচ যে নামে ওই ব্যাচে ভর্তি চলছে। আগামী 15 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো। ইতিমধ্যে আমরা কয়েকটা বেসিক ক্লাস এখানে অবশ্যই নিয়ে ফেলছি। তো আপনারা যারা ইচ্ছুক আমাদের বিডিএল এডুকেশনের পেজে নক করতে পারেন। তো দেখা হবে কোনো না কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আসসালামু আলাইকুম।